আজ আমি আপনাদের শোনাতে চলেছি কল্লোল লাহিড়ীর লেখা এক অদ্ভুত মিষ্টি অথচ গভীর গল্প, ইন্দুবালা ভাতের হোটেল। এই গল্প শুধুই এক হোটেল ঘিরে নয়, এটা এক আশ্চর্য সম্পর্কের, মানুষের ছোট ছোট অনুভবের আর এক বেঁচে থাকার লড়াইয়ের উপাখ্যান। ইন্দুবালা এক সাধারণ মেয়ে, যার হাতে রান্নার যেন জাদু আছে। তার ছোট্ট ভাতের হোটেল যেন অনেকের পেটের তৃপ্তি নয়, শুধু হৃদয়ের আরামও। রোজকার খদ্দেররা এখানে আসে শুধু খেতে নয়, মনের শান্তি পেতে। তাদের মুখের হাসি ও ইন্দুবালার হাতের স্বাদ সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। নমস্কার, আমি স্বর্ণালী দত্ত। শুরু করছি ইন্দুবালা ভাতের হোটেল। জানলার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাঁচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু, নুন, লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ। কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ায় অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের, সুযোগ সুবিধাটা ঠিকমতো আদায় করে নিয়ে যেত, তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আটকপাটি পর্যন্ত বিক্রি করার সায় দিয়েছিল, তাদেরও আর দেখা গেল না বড় একটা। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজ খবর নিয়ে যেত। মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে, মুড়ি, বাড়ির সজনের ডাঁটা, চুই ঝাল। তারপর সেটাও বন্ধ হলো, যুদ্ধ বাঁধল। ভাইদের অনেক দিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা। মা, ভাই, বোন আর কেউই বেঁচে নেই, এমনকি ভিটে বাড়িটাও। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল, ইন্দুবালা নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন। ভাঁড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলেমেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদার দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে। একটা বছর 25-এর মেয়ে সদ্য বিধবার সাদা ধপধপে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে। উনুনে গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিলশকুনের মতো পাওনাদারেরা। লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। একটুও সময় নষ্ট করেনি সে, সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গ্যাট থেকে আটানা বার করে মেজের ওপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাজি। কিছু মনে করো না, 12টা 25-এর ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাঁঝ হয়ে যাবে, আর শরীর চলবে না মাজি। ইন্দুবালা হ্যাঁ না কিছুই বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিনও না খেয়ে যায়নি। আজও সে লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারল না। বলতে পারল না তার ভাঁড়ারে ফোটবার মতো চালটুকু নেই। লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে সে তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে।
সাত-পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়েই সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল। উনুনে চাপালো এক হাঁড়ি জল। ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পিছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতল অনেক দিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার ওপর রাখল সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মধ্যে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আঁজলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাতলানোর ছাদ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরম বাত হলো মাঝি, কাল যে আবার খাবো, হর রোজ পয়সা দেব নাকি তোমায়? ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরও 3 জনকে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথাও বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার, খানসেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটু মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুতরো, থালা বাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরাপীড়িত অজ গাঁয়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন। সেখানে জল জল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো। 2 ছেলে বড় হলো। তারা দিব্য লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতই, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না। তার সাথে তার 2 ছেলে এবং 1 মেয়ের কথাও শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো এ তো বাঙালির সেই চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে, আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি, কিন্তু করেছেন। কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশোনা করা, এই সবই তারা করেছে, এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেকআপও। নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে, ঠামনের খবর রাখে, কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটুও আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে।
বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেভেনি। ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল, পেছনের বাগানের কুমড়ো শাক। আজ ইন্দুবালার বয়স যখন 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে। নিজের হাতে রান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষের। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া, পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি থাকে পৌষের পিঠেতে, বর্ষায় ভাপা ইলিশে, গরমের মুড়ি ঘণ্টয়ে। ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটে বাতের ব্যথা বেড়ে যায়, আমাবস্যায় হাঁটতে পারেন না প্রায়। তবু মলম লাগিয়ে গরম জলের সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্যে। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন। এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি, ধম্মকম্মও করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন, নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা গ্রহণের মারপ্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার। সকালে পাঁজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্রদৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আর একটু হলেই। কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন, ওরে চুন ফেল, একটু নারকেল ছ্যাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স, কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজে করেননি এক সময়? ফ্যান গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কারিগারি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে। মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী, তার কিছু ফেলা যায় না, কিছু ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই উঠেছে। এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি। যেন ফকিরের ঝুল, কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার ওপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন। কোথা থেকে যেন পুরনো কলকাতার ইঁদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলা পোতার নিকানো উঠোন। মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আঁচ, আর চাটুর ওপর ছ্যাঁক ছুক করে ভাসতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমার তার ওপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা। বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু। এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক নিয়ে লিখলেন, বুড়ি ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া,
সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাঁক গাঁক করে উঠল তার দেশোয়ালি ভাষায়। রেগে গেলে বাংলা তার ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল, তা কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না, উত্তরও দিলেন না। স্নান করে ধপধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন। বেলা যত বাড়তে থাকলো, চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেষবাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরের 4টি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন, ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার সেই পড়ন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরছে কলকাতায়, আর তারও বছর 10 পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় এই ছেনুমিত্তির লেনে পরি এলো কোথা থেকে? মেয়েটি শটান কটমট করে এগিয়ে আসে, চোখের রোদ চশমাটা মাথার ওপর তোলে। হেলে যাওয়া খোয়াটে এনামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণপরিচয়ে পড়তে অসুবিধে হয় না। দরজার সামনে একঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তাঁর হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন, ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে। নয়ন না? জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে, শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই একরোখা, কারো কথা না শুনে, কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যেই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে, ফুল, লতা, পাতা, সূর্য দেওয়া। ইংরাজিতে লেখা থাকতো অনেক কিছু। ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না, সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ন, আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান, তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজে হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন? দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল। তাকে পেট পুড়ে না খাওয়ালে গেরস্থের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না। মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটে মাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে ওঠে। তার যে ভিটে মাটি কিছুই নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান, মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদি ভাই,
মনে পড়ে কিনা কিছু? সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। তিনি সারাদিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা। কুমড়োগুলো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাঁধার। সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওটা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মোমো করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই ফিরে এসেছেন বুঝি খুলনার কলাপোতার বাড়ির সব মায়াটুকু নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির সুনয়নী। সন্ধেবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু, রুটি, কুমড়োর ছক্কা, সিময়ের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ সে টু শব্দটি করল না, বরং বাটিটা নিয়ে ইয়া বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ না জানুক সে জানে, বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা। আজকে শুনলেন ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম পর্ব। আগামী শুক্রবার আবার নিয়ে আসছি ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব।